হ্যালো বন্ধুরা, নিত্য নতুন রোমান্টিক গল্প পেতে আমাদের লাভ এক্সপ্রেস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখুন। আর হ্যাঁ, লাইক কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ। কবজি জোড়া দু হাতের মুঠোয় নিয়ে মিটিমিটি হাসছে আরাফ। সেই হাসির দিকে তাকাতেই মেজাজের পারদ বাড়ল তিতিরের। সারাটা দিন ভূতের মতো উধাও থেকে এখন আহ্লাদ দেখাতে আসলে সে কেন নেবে সেই আহ্লাদ? কেন হবে নরম? উল্টে অভিমানী কণ্ঠে উষ্মা মিশিয়ে শুধালো, আপনি এ ঘর থেকে যাবেন কিনা বলুন। মিষ্টি হুট করে চলে এসে আমাদের এভাবে দেখে ফেললে কিন্তু আমি কিছু জানি না। বড় ভাই হিসেবে মান সম্মান আপনার যাবে। স্ত্রীর সতর্ক বার্তায় খুব একটা পাত্তা দিল না আরাফ। বলিষ্ঠ হাতের এক টানে আরো কিছুটা কাছে টেনে নিল তিতিরকে। ঠোঁটের থেকে ঠোঁটের ইঞ্চিখানেক দূরত্ব রেখে বলল, মিষ্টি কেন? মিষ্টির দাদি এখন এখানে আসবে না যতক্ষণ না তোমার সাথে আমার বোঝাপড়া মিটমাট হচ্ছে। বোঝাপড়ার কথা শুনেই শুষ্ক এক ঠোক গিলল তিতির। গলা ভেজালো, মনে মনে ভাবলো, এই বুঝি ভুল পাল্টে ফেলবে আরাফ। রাজনীতির মানুষগুলো তার মানে এমনই হয়, তাদের সবটাই মুখোশ। নিজের স্বার্থ ছাড়া এরা কাউকে ভালোবাসেন না। আরাফও তো তাহলে ভালোবাসে না তিতিরকে, তাই বোঝাপড়া করতে চাইছে। কি বলবে সে? বিয়েটা একটা গেম, তোমার বাবাকে হারানোর একটা টোপ মাত্র। আসলে কখনো ভালোই বাসিনি তোমাকে, বিয়ের পরেও বাসবো না। কথাগুলো ভাবতেই টলটলে দিঘির ন্যায় চোখের তারায় আষাঢ়িয়া মেঘের মতো অন্ধকার নামলো তিতিরের। শক্ত কণ্ঠে জানতে চাইল, কিসের বোঝাপড়া? আরাফের পাতলা ওষ্ঠপুটের বাঁকে তখনও স্মিত হাসি, চোখের ভাষায় অস্পষ্ট মাদকতা। তবে তিতিরের কপালের স্পষ্ট ভাঁজ দেখে হুট করেই ঠোঁট টিপল আরাফ। শ্বশুরের মেয়ের সন্দেহ বাতিকে বরাবরের মতোই কৌতুকী হলো তার পৌরুষ স্বর। হাত না ছেড়েই বলে উঠল, এই যে এত সুন্দর করে সাজলে আজ, এর একটা বোঝাপড়া তো করতে হবে না তোমার সাথে? এখন সেই বোঝাপড়া তুমি আমার ঠোঁটে চুমু খেয়ে মেটাবে, নাকি আমি অন্য কোনো উপায় ভাববো? ইনসাফ তো ইউ। তিতির থমকালো, ভোরকে আরাফের সৌম্য মুখখানার দিকে চাইলো, তার বিস্ময়াহত চোখ জড়া। আষাঢ়িয়া মেঘ কেটে সেখানে নামলো একরাশ লজ্জা। কলমি ডগার ন্যায় সহসা মুখ নুইয়ে ফেলে আওড়ালো, আপনি ভীষণ অসভ্যের মতো কথা বলছেন। এগুলো আবার কেমন অপশন বোঝাপড়া মেটানোর? আরাফ নির্বিকার থেকে আওড়ালো, আমার অপশন এগুলোই। তুমি নিজে থেকে চুমু খেতে না পারলে আমি সাহায্য করছি, করবো সাহায্য। টুকটুকে নতুন বউয়ের মতো লজ্জায় লাল হলো তিতিরের গালের দুপাশ। কান দিয়ে বিশদ গরম ধোঁয়া বেরুলো বাষ্পচালিত ইঞ্জিনের ন্যায়। যুক্তিতর্ক এলোমেলো জট পাকালো জিভের আগায়। ঠিক সেই মুহূর্তে ঝড়ের গতিতে আরাফ ঝুঁকে এলো তার ঠোঁট বরাবর। চোখের পলকের সেখানে চুমু খেয়ে সোজা হয়ে দাঁড়ালো সে মানুষ। অথচ স্থবিরতা কাটিয়ে উঠতে পারল না তিতির। কাঠের পুতুলের মতো মুখ বনে রইল তার বাকশক্তি। অনুভূতির অতলে হারিয়ে শিরশির করে উঠল পায়ের নখ থেকে মাথার তালু অবধি। ফের হুঁশ ফিরতেই আরক্ত হলো পান পাতার মতো ঢলঢলে মুখখানা। প্রথম চুমুর আড়ষ্টতা কাটিয়ে না উঠতে পারা কণ্ঠে শুধালো, এটা কি ছিল? হিসেব মতে দীর্ঘ 30 বছরের জীবনে এই চুমুটা আরাফেরও প্রথমই ছিল। আদুরে দৃষ্টিতে তিতিরকে দেখায় ইস্তফা দিয়ে সে বলে বসলো, সাহায্য ছিল বউ পাখি, তুমি অপশন বাছাই করতে সময় নিচ্ছিলে, তাই আমি একটুখানি সাহায্য করলাম তোমাকে। বলতে পারো তোমার লজ্জাটাকে ভেঙে দিলাম। এখন তোমার পালা। তিতির ফের একবার ঢোক গিলল আরাফের চোখের দিকে চেয়ে। বিকেলের তির্যক রোদে ঈষৎ বাদামি ঠেকলো সেই চোখ জোড়া। অনাবিল প্রেমের মদিরা নিয়ে ঘুরে বেড়ানো এমন চোখের দিকে অনেকক্ষণ চেয়ে থাকা মুশকিল হলো তিতিরের। সে তড়িঘড়ি চোখ নামিয়ে বলে উঠল, বললেই হলো। আর আমি পার্লামেন্ট নই যে আমার উপর আপনি আপনার পাওয়ার দেখাবেন। আমি কিছু করতে পারবো না। তাই নাকি? কিন্তু তোমার যে রিং রয়ে গেল আমার কাছে, সেটা শোধ করবে না? আমি চুমু খেয়ে তোমার লজ্জা ভাঙালাম, তোমার কি উচিত নয় তোমার আজ বাদে কাল হওয়া স্বামীর ঠোঁটে চুমু খেয়ে লজ্জাটা ভেঙে দাও না? আরাফ কথা
কথাগুলো বলে ভ্রু নাচালেও ভ্রুক্ষেপহীন থাকার চেষ্টায় নিজেকে নিঃশেষ করতে চাইল তিতির। এত লজ্জা সে কোথায় রাখবে জীবনে? এই লোক মুখে লাগাম টানবে কখন? আরাফ মুখে লাগাম না টানলেও দরজার ওপাশ থেকে জিল্লুর লাগাম টেনে ধরলো টুবাই। ব্লেজারের নিচ ধরে তাকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে চাইলো এখান থেকে, কিন্তু সে কিছুতেই সরবে না, পাছে কিছু মিস হয়ে যায়। কান থাকতে কানের সদ্ব্যবহার না করতে পারলে তার জীবন ব্যর্থ, এমন কিছু বলেই সে আবার কান পাতলো দরজায়। টুবাই হাল ছেড়ে পাশে দাঁড়ালো, সন্ত্রস্ত স্বরে শুধালো, তুমি তখন থেকে কি শুনছো আমায় একটু বলবে প্লিজ? জিল্লু কণ্ঠ নামিয়ে বলল, ভিতরে সব গাঁজাখুরি কথাবার্তা হইতাছে, তোর শুই না লাভ নাই। তুই যা, নিচে যাইয়া 2 গ্লাস বোরানি খাইয়া আয়, যা। টুবাই কপাল গুটালো, কোমরের দুপাশে হাত রেখে বলল, কারণ আমি বুড়া মানুষ, আর তুই ছাওপনা। ছাওপনারা এসব শুনলে অসুবিধা হইব। যা, ভাগ এখান থেকে, ভাগ। টুবাই দমল না, তবে নৈশব্দ নেমে আসতেই জিল্লুর মনোযোগ আবারও গিয়ে ভিড়ল দরজার অপর পাশের আলাপে। টুবাইও সেই সুযোগে ঝুঁকে এলো জিল্লুর কানের কাছে, ফিসফিস করে বলল, তুমি যে লুকিয়ে লুকিয়ে ভাই ভাবির কথা শোনার জন্য দরজা ভেঙে ভেতরে ঢুকে যেতে চাইছো, সেটা আরাফ ভাইকে সবার আগে আমিই জানাবো। এখন তুমি ভেবে বলো, আমাকে এখান থেকে ভাগিয়ে দেবে নাকি? জিল্লু বিরক্ত বদনে পাশ ফিরে তাকালো। টুবাই তার নিজের হাতে গড়া শিষ্য, সেই শিষ্যের এহেন চতুরতায় মুখ থেকে বেরিয়ে এলো অশ্রাব্য কিছু গালি। টুবাইয়ের তাতে হেলদোল হলো না দেখে মানুষটা হাল ছেড়ে হতাশ কণ্ঠে জানালো, আচ্ছা, ওইখানে দাঁড়াইয়া শুনবি, আওয়াজ করবি না তো কোনো? আমি কিন্তু তোর বউ না যে উল্টা পাল্টা আওয়াজ দিবি আমার কানের পাইছে আইসা। হ্যাঁ, তোমার মতো বউ আমার লাগবেও না। টুবাইকে সাবধান করলেও দেখা গেল সময় বাড়তেই আরাফ আর তিতিরের কথোপকথন শুনে নিজেই হা হুতাশ শুরু করে দিল জিল্লু। টুবাই তার দিকে বিরক্ত চোখে তাকাতেই সে বলে উঠল, ছ্যাঃ, এইসব শোনার আগে আমি অন্ধ হইয়া গেলাম না কেন? হ্যাঁ, টুবাই শুধরে দিয়ে বলল, ওটা বয়রা হয়ে গেলাম না কেন হবে? কান থাকতে অন্ধ হওয়া মানুষের পক্ষে সম্ভব না, তবে বান্দরের বিষয়টা আলাদা, আমাকে রিসার্চ করে দেখতে হবে। জিল্লু এবার আর খেপে গেল না, ঝগড়াও জুড়ে দিল না টুবাইয়ের সাথে, বরং জীবনী শক্তি শেষ হয়ে যাওয়ার মতো মুখ করে বলল, আমার ইমিডিয়েটলি বিয়া করণ লাগবো টুবাই, ফার্স্ট। এই সবার চোখকে দেখান যায় না, আমাগর মতো সিঙ্গেল ওর কানের পাশ দিয়া ভাই রোমান্স করতেছে, আর আমরা। ভাইয়ের তো বউ আছে, আমাদের তো বউ নাই। জিল্লু মেডিটেশনের ভঙ্গিতে চোখ বন্ধ করে নাক টেনে শ্বাস নিল, মাথা ঠান্ডা করলো, তারপর চোখ বন্ধ করেই বলে চলল, খুব তাড়াতাড়ি বউ জোগাড় করার ব্যবস্থা কর। পাখি ঘটকরে ডাক দে, পাখির ডানায় সুন্দরী 2 রমণীকে নিয়ে সে যত অতি শীঘ্রই চৌধুরী বাড়িতে পদার্পণ করে। হ্যাঁ, জিল্লু হঠাৎ করে শুদ্ধ বলছে শুনে হেসে ফেলল টুবাই, তারপর কোনো মতে নিজেকে সামলে শুধালো, তা তোমার কেমন টাইপ বউ লাগবে? এবার যার পরনায় খেপে গেল জিল্লু, তবুও নিচু কণ্ঠে হিস হিসিয়ে আওড়ালো, হব বেটা, তাই বাবার কি জিনিস? আমা ঘরে যে মাইন্সে মাইয়া দিবে, এইটাই আমাগো 14 গোষ্ঠীর কপাল, বুঝলি? আয়নায় চেহারা দেখছো একবারও? দেখবিও বা কেমনে? পরস্ত চশমা। চশমার খোঁটা দেয়ার টুবাই রুষ্ট স্বরে শুধালো, তাহলে মেয়ে খুঁজবো কিভাবে? ক্রিকেট্রিয়া তো লাগবে কিছু, এভাবে মেয়ে খোঁজা যায়? জিল্লু শান্ত হলো এবার, তারপর শান্ত স্বরে আওড়ালো, বলবি মাইয়া শ্বাস নিতে পারলেই হয়েছে, আর কোনো ক্রাইটেরিয়া লাগবো না এই জিল্লুর। ক্রাইটেরিয়া চাইতে এখন বিয়া করাটাই বেশি ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, তিতির স্তম্ভিত, তার করণীয় সম্পর্কে আরাফ আরেকটু খোলাসা করলো, কণ্ঠে ছদ্ম গম্ভীরতা টেনে বলে উঠল, শুধু তো একটু চমুই খাবে, এইটুকু ঋণ শোধ করতে এত ভাবনা চিন্তায় পড়তে হলে তো মুশকিল বউ পাখি।
তুমি চুমু না খেলে তো তোমার স্বামীর লজ্জা তো এই জীবনে ভাঙার কোনো সম্ভাবনাই দেখছি না আমি। আরাফের দুষ্টুমি ধরতে পেরে চোখ মুখ শিথিল হলো তিতিরের। শীতল কণ্ঠে জিজ্ঞেস করলো, আপনার আবার লজ্জাও আছে নাকি? প্রশ্নের বিপরীতেই গালে টোল ফেলে নিঃশব্দে হাসলো আরাফ। সময় পেরোতেই মুষ্টিবদ্ধ করে রাখা কবজি চোড়া আলগা করে দিল তিতিরের। তারপর ধীর পায়ে পিছিয়ে গেল এক কদম। তিতির কিছুটা সন্দিগ্ধ চোখেই তাকিয়ে রইল স্বামীর দিকে। এই লোককে যে তার একদম ভরসা নেই, কিন্তু তাকে অবাক করে দিয়েই এক হাঁটু গেড়ে তার সামনে বসে পড়লো আরাফ। দু হাতে সে মানুষ আলগোছে তিতিরের পা ছুঁতেই উদ্বিগ্ন হলো রমণী। হতবিহ্বল চোখে চেয়ে চেয়ে দেখলো কতটা সন্তর্পণে যত্ন মিশিয়ে তার নগ্ন পাটা নিজের উরুর উপর তুলে নিল আরাফ। তারপর এক হাতে পকেট থেকে বের করলো একটা রূপোর পায়েল। কোনো অতিরিক্ত ডিজাইন নেই, কিচ্ছু নেই, একদম সাদামাটা চেইনের মতো একটা পায়েল। তিতিরের দুধ সাদা পায়ের দিকে তাকিয়েই বলে উঠল, লজ্জা তা একটু আছে, নয়তো ড্রয়িং রুমে অতগুলো মানুষের সামনে তোমার পায়ে পায়েলটা পরিয়ে দিতে পারতাম না আমি। লজ্জা পাচ্ছিলাম বলেই হয়তো তোমাকে একা পাইতে চাইছিলাম, এই পায়েলটা পরিয়ে দিতে চাই। তিতির তখনও ফ্যাল ফ্যাল চোখে চেয়ে। প্রতি উত্তরে কিছু বলার সুযোগ পেয়েও যেন মুখ ফুটল না তার। কেবল চেয়ে থাকায় এত শান্তি আগে কি জানতো সে? পরনের শাড়িটা পায়ের উপর থেকে অল্প তুলে দু হাতে পায়েলটা পরিয়ে দিল আরাফ। পরানোর সময় আদুরে স্বরে জানালো, এই পায়েলটা বহুদিন আগে কিনে রেখেছিলাম তোমার জন্য। তুমি সাদামাটা জীবন পছন্দ করতে, আর আমি তোমাকে। তুমি রাজনীতি ছাড়া বাকি সবকিছু পছন্দ করতে, আর আমি তোমাকে ছাড়া বাকি সবকিছু অপছন্দ করতাম। কাউকে গিফট কি করে দিতে হয়, গিফট হিসেবে কি দিতে হয় জানতাম না। অথচ পায়েলটা দেখে আমার প্রথমে যার কথা মনে পড়লো সে হলো তুমি বউ পাখি। মন বলেছিল এই পায়েলটা তোমার পা ছাড়া পৃথিবীর আর কারো পায়ে মানাবে না। যে দেখো আমার মন মিথ্যে বলেনি। আরাফের কথাগুলো শুনতে শুনতেই ঝাপসা হলো তিতিরের দৃষ্টি। ফুপিয়ে কেঁদে উঠল মেয়েটা। চোখের পানি ছেড়ে ধরা গলায় বলল, আপনি আমাকে কাঁদাচ্ছেন কেন? আমার মেকআপ নষ্ট হয়ে গেলে আপনি সাজিয়ে দেবেন আমাকে? জানেন কতগুলো মানুষ বউ দেখতে এসেছে নিচে? এখন যদি আমাকে বাজে লাগে দেখতে? আরাফ মুচকি হাসলো তিতিরের স্ফীত চোখের দিকে তাকিয়ে। পায়েল পরানো পাটা হাতে তুলে সেখানে চুমু খেলো। তিতিরের পায়ে ঠোঁট ছুঁয়ে রেখেই তার দিকে চোখ তুলে তাকালো আরাফ। তারপর নরম স্বরে বলল, যার পায়ে তার বর রোজ লক্ষ কোটি বার চুমু খেতে জানে তাকে কি বাজে রাখতে পারে? তার যে না সাজলেও চলবে ম্যাডাম। আর বউ দেখতে এসে কেউ যেন চোখ ফেরানোর সাহস না করে সে দায়িত্ব আমার। তিতির কান্না থামালো। আরাফ উঠে দাঁড়াতেই সে বালিকা সুলভ অভিমান নিয়ে শুধালো, কেন, কি করবেন আপনি? সবাইকে ধমকের উপর রাখবেন? রাখবো। কিছু বলতে নিয়েও নিম্নাষ্ট কামড়ালো তিতির। চোখের তারায় টলটলে পানি নিয়ে শুধালো, তার বদলে এবারও নিশ্চয়ই কিছু চেয়ে বসবেন আপনি? পার্লামেন্ট ন, তাই তো? তবে পার্লামেন্টকে কি আমি থোড়াই বিয়ের রাতে আদর করব? আদর তো করব নিজের বউকে। থতমত খেলো তিতির। কথা শেষ করতে না পেরে মুখ নোয়ালো। গরম বাতাস বেরুলো লাল হয়ে যাওয়া কান থেকে। কোণঠায় হাঁসফাঁস করতে করতে আওড়ালো, সে বিয়ের পর দেখা যাবে, এখন কি চাই আপনার? তোমাকে। এবার মুখোমুখি হয়ে সোজাসুজি ওই ঈষৎ বাদামি চোখের দিকে তাকালো রমণী। দুপাশে ঘাড় নাড়িয়ে শুধালো, পায়েল পরানো হয়ে গেছে না, এবার রুম ছাড়ুন, আমি শাড়ি ঠিক করব। আরাফ বাচ্চাদের মতো ঠোঁট উল্টোলো। আবদার জুড়ে দিয়ে বলল, এখন আরেকটু আদর করা যাবে না? বিয়ের রাত আসতে আসতে তো এখনো গোটা একদিন। বাকি কথাটুকু আর শেষ করতে দিল না তিতির। পিছনে ঘুরে চলে যেতে যেতে ঠোঁট টিপে আওড়ালো, তাহলে গোটা একদিনই অপেক্ষা করুন। আপনিই তো বললেন বিয়ের রাতে আদর করবেন। কিন্তু দু কদম যাওয়ার আগেই হাতের হ্যাঁচকা টানে আরাফের বুকের সাথে এসে ধাক্কা খেলো তিতিরের পিঠ।
রমণী পিছনের দীর্ঘাকায় মানুষটার কবল থেকে ছুটে পালানোর সাহস করলো না আর। আরাফ তপ্ত শ্বাস ফেললো তিতিরের ঘাড়ের পিছনে। খোলা চুলগুলো তর্জনী দিয়ে সরিয়ে ডান কাঁধের পাশে রাখলো। পরপর নিজের ওই খুরখার চিবুকখানা রাখলো তিতিরের বাম কাঁধে। মেঘমেদুর স্বরে আওড়ালো, আমার বউ পাখিকে আদর করতে গোটা একদিন কেন, এক যুগ অপেক্ষা করতে হলেও আমি রাজি। তবুও তাকে আমার চাই। অসুর শ্বশুরের সাথে যুদ্ধ করে হলেও চাই, একদম নিজের করে। ঠিক সেই সময় ঘরের দরজা ভেঙে ভিতরে হুমড়ি খেয়ে পড়লো জিল্লু আর টুবাই। মিনিট খানেকের বিহ্বলতা কাটিয়ে তিতির সরে গেল আরাফের বুক থেকে। দুজনেই বুঝতে পারছে এরা দরজার বাইরে ঘাপটি মেরেছিল। আরাফের মেজাজ তখন তুঙ্গে, চিরবির করছে তার তপ্ত মস্তিষ্ক। তবুও দাঁতে দাঁত পিষে জিজ্ঞেস করলো, তোরা বাহিরে দাঁড়িয়ে কি করছিলে? জিল্লু হাঁটু ঝেড়ে উঠে দাঁড়ালো, সঙ্গে টুবাইও। দুজনকেই চোর চোর মুখে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে দেখে আরাফ বলে উঠলো, বাহিরে দাঁড়িয়ে আড়ি পাচ্ছিলি তাই তো? আয়, লজ্জা করে না তোদের? আমি না তোদের বড় ভাইয়ের মতো? তিতির না তোদের ভাবি হয়? তোরা লুকিয়ে লুকিয়ে সেই ভাই ভাবির কথা জেলে? মানলাম বাঙালি প্রাইভেসি নাই, তাই বলে একেবারে দরজা ভেঙে ফেলবি? বিয়ের দিন সকাল থেকেই বৃষ্টি। গুমট হয়ে থাকা পরিবেশে হুট করে নামা এই মুষলধারের বৃষ্টিতে সকলে ফেললো স্বস্তির নিঃশ্বাস। তবে বিপত্তিও কম নয়। রাস্তাঘাটের বেহাল দশা। হাঁটু সমান কাদা জলে যেন থই থই করছে পুরান ঢাকার এলাকা। তাই বলে বিয়ের তোড়জোড় থেমে থাকেনি। সেই সকাল থেকেই শুরু হয়েছে সওদাগর বাড়ির এলাহি কারবার। আত্মীয় কুটুম থেকে শুরু করে পার্টি অফিসের লোকজনে গমগম করছে ইমদাদ সওদাগরের পুরান ঢাকার দোতলা ভবন। তার তদারকিতে নাক মুখ কুঁচকে দাঁড়িয়ে আছেন আজলাইন, ইমদাদ সওদাগরের শ্যালক। এই বিয়েতে প্রথম থেকেই তার ঘোর আপত্তি। তবুও ভগ্নিপতির কথার উপরে কথা বলা তার সাজে না, তাই কিছু বলতেও পারছেন না। নচেত যে ছেলে তাকে ৩-৪ দিন গুদাম ঘরে আটকে রেখে বাস থেরাপি দিয়েছে, তার সাথে নিজের ভাগ্নির বিয়ে তো সে কিছুতেই দিত না। কিছুক্ষণ এহেন বিস্তর ভাবনা চিন্তা শেষে উসখুস করে উঠল আজলাইন। বিয়ে তো সেই সন্ধ্যায়, এখন সবেমাত্র বিকেল। আকত যদি ভাঙতে হয় তাহলে এখনই ভাঙতে হবে, এমন অভিপ্রায় নিয়ে যখন সে ইমদাদ সওদাগরের ঘরে গেলেন, তখন তার পুরো ঘর ফাঁকা। রকিং চেয়ারে নীরবে দোল খাচ্ছে ঘরের মালিকের এতকালের প্রভাব প্রতিপত্তি। ইমদাদ সওদাগর দাঁড়িয়ে আছেন বারান্দায়, পরনে সাদা পাঞ্জাবি আর বাংলা লুঙ্গি। পিছনে হাত বেঁধে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছেন বাড়ির গেটের দিকে। আজলাইন ব্যগ্র কদমে তার কাছে এসেই বলে উঠল, দুলাভাই, আমি কিন্তু জানি আপনি আম্মাজানের বিয়া ওই পোলার লগে মন থেকে দিতেছেন না। কেমনে দিবেন? ওই পোলা আপনার অ্যাপয়েন্টেড পার্টির নেতা, আপনার শত্রু। আপনার একমাত্র শালারে আটকায় রাখছিল গুদামের মধ্যে। এই বদলা না নেওয়ান পর্যন্ত আমার শান্তি নাই। ইমদাদ সওদাগর কিছুক্ষণ চুপ রইলেন, তারপর গম্ভীর কণ্ঠে শুধালেন, তুমি কি চাও? আমি চাই আজকেই ওই আরাফের কবর খুঁড়তে। চুপ করো, বরযাত্রী রওনা দিয়া দিছে। আইজলাইন, পাগলের মতন কথা বইল না। আমার আম্মাজানের ওই পোলার ভালোবাসে, আগুনের ভিতর থেকে বাহির কইরা আনছে নিজের জানের পরোয়া না কইরা। আর যে আমার আম্মাজানের বাঁচাইছে তার কোনো ক্ষতি আমি কেমনে করতে দেই তোমারে? আজকের এই বিয়া হইব, আর আমার মতে হইব। ওই ঘটনার পর একটা জিনিস আমি অনুভব করেছি, আমার জীবনে আম্মাজানের সুখের চাইতে বড় আর কিছু না। আজলাইন কিছু বলতে গিয়েও থামল। মটমট করে উঠল তার শীর্ণকায় চোয়ালের পেশি। তারপর রুম থেকে বেরিয়ে গেল নিঃশব্দে। যেতে যেতে মনে মনেই আওড়ালো, এই বাড়িতে আজকে কোনো বরযাত্রী গাড়ি ঢুকবো না ভাইজান। ঢুকলে ঢুকবো শুধু আরাফের লাশবাহী গাড়ি, আর নাম হইব আপনার। সবাই জানবো ওই পোলারে খুনের পিছনে আপনি দায়ী। তারপরও তার কথাগুলো কিছুতেই মাথা থেকে ঝেড়ে ফেলতে পারলেন না ইমদাদ। প্রবীণ মুখখানায় ঘিরে রইল দুশ্চিন্তার অমোঘ মেঘ। আরাফ তারও অপছন্দের,
বন্দুকের ব্যারেলের নিশানায় রেখে ট্রিগারের এক চাপে ভবলীলা সাঙ্গ করার মতো অপছন্দের মানুষ আরাফ। তার বাঁচা মরা নিয়ে কোনরূপ মাথা ব্যথা নেই সদাগর বাড়ির কর্তার। তার চিন্তা শুধু তিতিরকে নিয়ে। আরাফের সাথে বিয়ে ঠিক হওয়ার পরপরই একটু একটু করে বদলালো তার গম্ভীর একগুঁয়ে মেয়েটা। উড়ে বেড়াতে লাগলো রঙিন প্রজাপতির মতো। সেই মেয়ের উচ্ছ্বসিত মুখটা বারংবার ভেসে বেড়ালো ইমদাদের ঝাপসা চোখের সামনে। বরাবরই বাবার মতো তিতির অন্তর্মুখী স্বভাবের। তার কাজকর্মেও প্রবল বিরক্ত হতো সে তরুণী। তবুও মিটিমিটি হাসতেন ইমদাদ। কথায় কথায় মেয়ের অভিমানী মুখ দেখে তাকে বসিয়েছিল মায়ের আসনে। আম্মাজান ছাড়া মেয়ের নাম ধরে খুব কমই বোধহয় ডেকেছিল তাকে। সেই মেয়ের এমন একটা সুখের দিনে কোনো অশিষ্ট কাজ সে আজলাইনকে করতে দেবে না। মুহূর্তেই দৃঢ় প্রত্যয়ে শক্ত হলো চোয়াল। নির্বিঘ্নে বিয়ে শেষ করে তিতিরকে চৌধুরী বাড়িতে পাঠানোর আগ অবধি শ্যালককে চোখে চোখে রাখার অভিপ্রায়ে ঘর ছেড়ে নিচে নেমে এলেন সওদাগর কর্তা। পাঞ্জাবির পকেটে রাখা রিভলভারটা হাত দিয়ে দেখে নিলেন একবার। আজলাইন আরেকটা উল্টাপাল্টা কাজ করলে এই রিভলভারের একটা গুলিও নিশানা হারাবে না আজ। ঘর ভর্তি মেহমান। অর্কিড দিয়ে সাজানো হয়েছে বরকনের স্টেজ। বিকেল গড়িয়ে সন্ধে নামতেই পুরো দোতলা ভবন জুড়ে জ্বলে উঠল ফেরি লাইটস। অপরাহ্নের তটে এসে ভিড়ল বিয়ের লগন। ঘনিয়ে এলো সেই মাহেন্দ্রক্ষণ। বরযাত্রীর গাড়ি মেইন গেট পেরিয়ে সওদাগর ভিলার সামনে দাঁড়াতেই শোনা গেল এক ঝাঁক তরুণ তরুণীর উচ্ছ্বাস। তিতির বউ সাজে দুরু দুরু বুকে বারান্দায় এসে ঝুঁকে দাঁড়ালো। আরাফকে বর বেশে এক ঝলক দেখার প্রয়াসে ঢিপ ঢিপ শুরু হলো বুকের ভিতর। ঠিক তখনই সফেদ শেরওয়ানিতে গাড়ির ভিতর থেকে বেরিয়ে এলো তার প্রাণ পুরুষ। কুড়ি পেরোনোর আগে জীবনে এসে ধরা দেয়া তার প্রথম ভালোবাসা, প্রথম প্রণয়। আরাফ গাড়ি থেকে নেমেই সোজাসুজি তাকালো তিতিরের বারান্দা বরাবর। আচমকা সন্ধি হলো দুজোড়া ছটফটে চোখের। সেই মেহেন্দি অনুষ্ঠানের পর আজকে আবারও তিতিরের গালের রং বদলালো। ক্রমশ বাড়লো সেদিনের মতো আরো একটু ছুঁয়ে দেখার অভিলাষ। তিতিরের রাঙা অধৈর্যরা প্রসারিত হলো তৃপ্তির হাসিতে। এই তো আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরই তিতির বউ স্টেজে গিয়ে বসবা না? নাতি জামাই চলে আইছে তো। দাদির কণ্ঠ শুনে তিতিরের ভ্রম ভাঙলো। আরাফের থেকে চোখ সরিয়ে তড়িৎ ফিরে চাইলো পিছনে। হাত দুটো তখনও আঁকড়ে ধরে আছে রং চটা রেলিং। চেহারায় মৃদু চোর চোর ভাব নিয়ে তিতির দৃষ্টি নামালো। মেরুন রঙা লেহেঙ্গা আর কড়া লাল খয়েরি পাথরের গয়নার ভারী সাজে জবুথুবু বধূকে দেখে ঠোঁট টিপে হাসলো বৃদ্ধা। দুষ্টুমি করে বলে উঠল, নাতি জামাই রে দেখতেছিলা? না দাদু, আমি আসলে কথা জড়িয়ে গেল তিতিরের। আনোয়ারা ফের একচোট হেসে পরিপাটি সাদা বসনে এগিয়ে এলেন দুপা। তিতিরের কাছে এসে তার মাথায় হাত রেখে বললেন, নাতি জামাই রে সবসময় আদর্শ আগে রাখবা বউ, সেবা যত্ন করবা। আমিও তোমার দাদা ভাইরে ঠিক তোমার মতো এমন চোখে হারাইতাম। কত পিচ্ছি বয়সে তার হাত ধইরা এই বাড়িতে পা রাখছিলাম, কিন্তু শেষ পর্যন্ত হাতটা ছাড়ানোই লাগলো। তুমি কোনোদিনও আমার নাতি জামাইরে হাত ছাইরো না বউ। নিজের সবটা দিয়া আগলাইয়া রাখো তারে। সব বিপদ আপদ থাইকা আগলাইয়া রাখবা তারে। বাঁচানোর মালিক আল্লাহ, কিন্তু তুমিও তোমার চেষ্টায় খামতি রাখো না। এই সম্পর্কের বন্ধন টেকাইয়া রাখো। অনেক অনেক ভালো থাইকো। কথাগুলো শোনা মাত্রই ঠোঁট উল্টোয় অষ্টাদশী। চোখের কার্নিশে জমা হয় অশ্রুর প্লাবন। ভাঙা গলায় শুধায়, এইভাবে বলছো কেন দাদু? বিয়ে হয়ে যাওয়ার আগেই এসব বলে পর করে দিতে চাইছো? আনোয়ারা স্মিত হাসলেন। হাত বাড়িয়ে নাতনিকে জড়িয়ে নিলেন বুকে। তিতিরের মাথায় পিঠে হাত বুলিয়ে শান্ত করতে লাগলেন মেয়েটাকে। উদ্বিগ্ন স্বরে বললেন, এই দেখো, কাললে কিন্তু তোমার বাপ বিয়া ভাঙতে দুবার ভাববো না। তাড়াতাড়ি চোখ মুছো। আর এই মিষ্টি মুখটা নাতি জামাইরে খালি বারান্দা দিয়ে দেখাইলেই হবো, নিচে যাওয়ান লাগবো না। তিতির মাথা তুলল। লালচে হয়ে যাওয়া নাকের ডগায় বিস্ময়ে ঝুলিয়ে অবুঝ বালিকার ন্যায় বলে উঠল, তোমার এই নাতি জামাইকে
তুমি ঘর জামাই করে রেখে দাও দাদু, আমি কিন্তু কোথাও গিয়ে থাকতে পারবো না তোমাকে ছেড়ে। আনোয়ারা বেগম ঠোঁট টিপলেন, নাতনির বাচ্চামো আবদারের পিঠে বললেন, স্বামীর সোহাগ একবার পাইলে এই বুড়ির কি আর মনে থাকবো তিতির বানুর? আলবাত মনে থাকবে। উনি হাজারটা আদর করলেও কি আর না করলেও বা কি, আমাকে পটিয়ে নিয়ে যেতে পারবে তোমার কাছ থেকে এত সোজা? যাইতেও পারে, বিয়ে একবার হইয়া গেলে কি আর তুমি আমার কাছে রাইতে ঘুমাবা? তখন তো নাতি জামাইরে ছাড়া। দাদু, তিতিরের চিৎকারে কথার মাঝপথে শব্দ করে হেসে উঠলেন বৃদ্ধা। দাদিকে হাসতে দেখে তিতিরও আর বিষণ্ণ মুখে দাঁড়িয়ে থাকতে পারলো না। মলিন মুখে দাদির সাথে সেও হাসলো শব্দহীন। বৃদ্ধা হাসতে হাসতে চোখের জল মুছলেন, বললেন, একটা গান ধরো তবু, কতদিন তুমি গান গাও না। তিতিরও চোখের কোল ঘেঁষে গড়িয়ে পড়া পানিটুকু মুছলো তর্জনীর পিঠ দিয়ে। তারপর আচমকাই দাদির গলা জড়িয়ে ধরে চোখ বন্ধ করলো। গলায় দলা পাকানো কান্নাটুকু গিলে গাইতে লাগলো তাদের প্রিয় গানটা। মন খারাপের বাতাসে ছড়িয়ে পড়লো দুই প্রজন্মেরই মন ভালো করা একটি সুর। वो रंग भी क्या रंग है, मिलता ना जो तेरे होठ के रंग से हो बहू, वो खुशबू क्या खुशबू, ठहरे ना जो तेरी सावरी जुल्फ के रूबरू। ভাই এগুলো তোমার শালাশালি এতগুলা? কই আগে বললা না তো কখনো? আমরা যে ভেবেছিলাম ভাবি তোমার অসুর শ্বশুরের একমাত্র মেয়ে। টুবাই আরাফের কানের কাছে হেলে কথাগুলো জিজ্ঞেস করতেই চিন্তার ভাঁজ আরাফের কপালে। বাড়ির গেট ধরে দাঁড়িয়ে আছে অসংখ্য ছেলে মেয়ে, তাদের টাকা চাই, টাকা না দিলে বরকে ঢুকতে দেয়া হবে না। আরাফ বিরক্ত দৃষ্টিতে তাকিয়ে দেখলো এই দাবি সহ কয়েকজন সাইনবোর্ড হাতে নিয়েও দাঁড়িয়েছে। না, এই জীবন থেকে তার আর মিটিং মিছিল গেল না। বিয়ে করতে এসেও শোনা লাগছে, আমাদের তবে মানতে হবে, মানতে হবে। আরাফ ফোঁস করে শ্বাস ঝেড়ে ফিরে চাইলো টুবাইয়ের দিকে, বলে উঠলো, এগুলো একটা আমার অসুর মশাইয়ের প্রোডাক্ট না, কিন্তু আমার বউ পাখির কাছে এদের যদি দেরি হয় যেতে আর বিয়েটা টাইম মতো না হয়, তাহলে তোদের সব কটা খবর আছে। আর কিছু জিজ্ঞেস করার আর সাহস পেল না টুবাই। শুকনো ঢোক গিলে তাকালো গেট ধরে দাঁড়িয়ে থাকা ছেলে মেয়েগুলোর দিকে, মিনমিন করে শুধালো, কত টাকা লাগবে আপনাদের? ভিড়ের মধ্যে থেকেই কোনো একটা মেয়ে কণ্ঠ চটপটে গলায় বলে উঠল মুহূর্তেই। 5 লাখ। কে উঠলো টুবাই, কুলকুল ঘামতে লাগলো তার কপাল। হাতের উল্টো পিঠে সেই ঘামটুকু মুছে বলল, ইয়ে মানে একটু কমানো যায় না? আরাফের মেজাজ বিগড়ালো। বিরক্ত স্বরে কিছু বলতে যাবে তার আগেই টুবাইয়ের মাথায় সজোরে এক চাটি বসিয়ে দিল জিল্লু। দাঁত খিচিয়ে বলে উঠল, কমানো যায় না মানে কি? এই এই হালার বিজ্ঞানী, আমাগোর ভাইয়ের কি কম আছে টাকা পয়সা? হ্যাঁ, মাথা দুলতে দুলতে পিছনে তাকালো টুবাই। মিষ্টিরা সহ সবাই মুখ টিপে হাসছে, শুধু বিরক্ত বদনে দাঁড়িয়ে ছেলেরা। টুবাই অসহায়ের মতো দুদিকে মাথা নাড়লো। আসলে কি ও এত কিছু ভেবে বলেছে নাকি? তৈয়ব এত ভাবাভাবির মধ্যে গেলই না। সবার সামনে এগিয়ে এসে পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে বলে উঠল, ডিল, তোমরা 5 লাখই পাবে, ইনক্লুডিং জুতা চুরি আর যত হাবিজাবি যা কিছু আছে সব মিলিয়ে। রাজি? গেট ধরে দাঁড়িয়ে থাকা ছেলে মেয়েগুলো হকচকালো ভীষণ। এত তাড়াতাড়ি বরপক্ষ রাজি হয়ে যাবে এটা যেন ওদের কল্পনারও অতীত। সবাই এক বাক্যে রাজিও হয়ে যেত, কিন্তু বাদ সাধলো একজন। যে টাকার ফরমায়েশ জারি করেছিল সেই মেয়েটাই। ছিপছিপে গরনের ফর্সা মুখটা সবার সামনে এগিয়ে এনে বলল, রাজি, তবে সত্য হচ্ছে চশমা পরা ওনাকে একদিনের জন্য আমাদের কাছে রেখে যেতে হবে। আবুর দেওয়ার বলে কথা, আমাদের তার একটু যত্ন আত্মীয় সুযোগ না করে দিলে হয়?
তৈয়ব কিছু বলার আগেই এবার মুখ খুলল জিল্লু। টুবাইয়ের ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে একচোট বাঁকা হেসে বলে উঠল, রাজি, পাথর বিজ্ঞানী, একদিনের জন্য তোমাদের সব ভাই বোনের, আমাদের তার উপর কোনো দাবি দাবা নাই, তোমরা যা খুশি করতে পারো তার সাথে। হ্যাঁ, জিল্লুর এমন ঘোষণায় টুবাই আশ্চর্য, হতভম্ব। এরা বন্ধু? না, বন্ধু নামে কাল সাপ। পাণ্ডুর মুখটা বন্ধু মহলের থেকে প্রতারিত হওয়ার দুঃখে ব্যথায় নীল হয়ে গেল ওর। আরাফের কাছে ঘেঁষে কানে কানে বলল, ভাই আপনি প্লিজ আমাকে না নিয়ে ফেরত যাবেন না। এরা আমাকে এনে রেখে চলে গেলে আমি শেষ। আরাফ এত শত হই হট্টগোল এড়িয়ে অম্লান বদনে মাথা নাড়ল, আশ্বাস দিয়ে বলল, ভাই থাকতে চিন্তা কিসের? তোকে এখানে ওদের কাছে রেখে গেলে আমি অশ্বর মশাইকে বলে যাবো যেন তোর ভালো মতো খেয়াল রাখে। মানুষটার ডাকাতের মতো দেখতে হলেও মন ভালো, তোর সমস্যা হবে না আশা করি। আরাফ সিরিয়াস মুহূর্তে এমন কথাটা বলতে পারলো ভেবেই দুঃখে কান্না চলে এলো টুবাইয়ের। ওদিকে বাকিরা সবাই হু হা করে হাসছে। টুবাইয়ের রাগের পারদ বাড়ল। ঠান্ডা মানুষটা হঠাৎ সবার দিকে রক্তচক্ষু ছুঁড়ে বলে উঠল, পাপের দল, তোদের কখনো ভালো হবে না। অন্যের বিপদে হাসে, কত বড় সাহস! অগত্যা ইমদাদ সওদাগরের প্রোডাক্ট না হওয়ার সত্ত্বেও শুধুমাত্র তিতিরের কাজিন মহল হওয়ার খাতিরে প্রত্যেকেই তাদের দাবি অনুযায়ী টাকা পেল। অবশেষে বরযাত্রী ঢুকতে পারলো বাড়ির ভিতরে। বাড়ির ভিতরেও সে এক এলাহি কারবার। বিশাল হলরুমে করা হয়েছে আকদের সমস্ত ব্যবস্থা। রজনীগন্ধা ফুলের পর্দা টাঙানো হয়েছে বরকনের বসার জায়গার মাঝামাঝি। বিয়ের আগে মুখ দেখা যাবে না কেউ কারোর, এমন রীতি মেনেই আনা হয়েছে বুক অব্দি ঘোমটা টেনে মিষ্টি বউটাকে। এক হাতে মা আর আরেক হাতে দাদিকে ধরে নাজুক পায়ে হেঁটে এসে উপস্থিত হলো তিতির। আরাফ তার আগেই বরের জন্য বরাদ্দকৃত জায়গায় বসেছে। বুকের ভিতর তোলপাড় হচ্ছে প্রিয় মানুষটাকে একবার গিয়ে জড়িয়ে ধরার জন্য, হাজারো চুমু আঁকার জন্য ওই আদুরে গালে। রজনীগন্ধার ফাঁক ফোকর দিয়ে দেখা যাচ্ছে মেরুন রাঙা লেহেঙ্গায় জড়ানো তিতিরকে, কিন্তু কাছে যাওয়ার উপায় নেই। সবার সামনে আকদ না হওয়া পর্যন্ত অনুমতি পাওয়া হবে না তার বউ পাখিকে মন ভরে দেখার। আরাফের ঠিক বিপরীতে বসানো হলো তিতিরকে। লজ্জা, আড়ষ্টতা, ভয় সবকিছুর মিশেলে নাজেহাল তার ক্ষুদ্র প্রাণ। আরাফ আর কয়েক সেকেন্ডের ব্যবধানে তার হবে। বাবার অমতে এ যেন ছিল দিবা স্বপ্ন মাত্র। সেই বাবার অনুমতিতেই আজ সে মিনিস্টার আরাফ চৌধুরীর বউ। ভাবতেই সমস্ত শরীরের লোম দাঁড়িয়ে গেল তিতিরের। অস্থি মজ্জা জুড়ে বয়ে চলল অনাগত ভবিষ্যতের দুরু দুরু আশঙ্কা। শেষ পর্যন্ত সব ঠিকঠাক থাকবে তো? ঠিক তখনই শোনা গেল কাজীর গলা। প্রবীণ কণ্ঠে সে আরাফকে জিজ্ঞেস করলো, তিতির সওদাগর জনাব ইমদাদ সওদাগরের একমাত্র কন্যাকে কি আপনি আপনার স্ত্রী হিসেবে কবুল করতে রাজি? আরাফ কোনো রকম সময় নষ্ট করলো না। কাজীর পুরো কথা শেষ হওয়ার আগেই সে রুদ্ধশ্বাসে বলে উঠল, কবুল 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 কবুল। ব্যাস, আরেক দফা হাসির রোল পড়লো বসার ঘরে। জিল্লু নাকমুখ খিচে পেট চেপে ধরেই বসে পড়লো মেঝেতে। তৈয়ব কোনো মতে হাসি আটকে আরাফের কাঁধে হাত রাখলো। কানের কাছে এসে ফিসফিস করে শুধালো, সত্যি করে বলতো, তুই কি বাই এনি চান্স বাসা থেকে কবুল বলার প্র্যাকটিস করে এসেছিস? না হলে তুই বুঝলি কি করে কাজী সাহেব কখন তোকে কবুল বলতে বলবেন? আরাফ তখনও সিরিয়াস মুখে বসে, যেন মাত্রই কোনো যুদ্ধ জয় করেছে সে। তৈয়বের কথায় শক্ত হওয়া চোখ মুখ শিথিল হলো একটু। ফোঁস করে শ্বাস ঝেড়ে বলল, পুরো রাত প্র্যাকটিস করেছি, বলার তো চাই না। মাশাআল্লাহ, যেমন ভারত তারা শ্বশুর, যদি কবুল বলতে দেরি হয়েছে তাহলে আবার বিয়ে যদি ক্যান্সেল করে দেয়, তাই রিস্ক নেয়নি। এবার আর তৈয়ব নিজের হাসি চেপে রাখতে পারলো না। বন্ধুর এমন বেহাল দশায় তার নিজেরও মনে হলো, না, এবার একটা সুযোগ মিষ্টিকে দেওয়া উচিত।
ভালোবাসা পেলে ধরে রাখাটাও যে ভাগ্যের ব্যাপার, তাকে এত অযত্নে পায়ে ঠেললে পাপ হবে। লাল টুকটুকে গালে কাজী সাহেবের সাথে কবুল পড়ল তিতিরও। মুহূর্তেই আলহামদুলিল্লাহ ধ্বনিতে মুখরিত হলো পুরো সওদাগর বাড়ি। আহনাব চৌধুরী মানে আরাফের বাবা এই প্রথম তিতিরের বাবার সাথে নির্ভয়ে কোলাকুলি করলেন। ইমদাদ সওদাগর ভেজা চোখে নিজের পিতৃসুলভ চিন্তা আড়াল না করেই জানালেন, আমার আম্মাজানের যেন কোনো কষ্ট না হয় ভাই, সেই দায়িত্ব আজ আমি দাঁড়াইয়া থাইকা তোমার হাতে তুলে দিলাম। আহনাব চৌধুরী স্মিত হাসলেন। সকল বাবাই যে মেয়ে অন্তঃপ্রাণ, সে কথা তার থেকে কে আর ভালো বুঝবে। তাই তো বেআইয়ের পিঠে আশ্বাসের হাত রেখে বলে উঠলেন, চিন্তা করবেন না বিয়াই, আপনার মেয়ে ও বাড়িতে আমার মেয়ে হয়েই থাকবে, কথা দিলাম। সেই দৃশ্যখানা বিষ চোখে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো আজলাইন। তার দুলাভাই তার কথা শুনলো না, ভুলে গেল আরাফ তার সাথে কি কি করেছে। এভাবে তিতিরের বিয়েটা হতে দিল। রাগে চোয়াল শক্ত হলো আজলাইনের, ডান চোখটা ক্রোধে কম্পমান। সেভাবেই কাউকে একটা ফোন করে হিসিয়ে শুধালো, আরাফের গাড়ি এই বাড়ি অব্দি আইলো কেমনে? তোরে না কইছিলাম ট্রাক দিয়া গাড়িটারে পিষা ফেলতে? ওপাশের ব্যক্তি ভীত স্বরে প্রতিক্রিয়া করলো, না চাইতেও বলতে বাধ্য হলো, আমি তো আপনার কথা মতোই কাজ করতে চাইছিলাম ভাই, কিন্তু বস ফোন দিয়ে কইলো আমি যেন আপনার কোনো কথা না শুনি, আর আব্বা বরযাত্রীর কারোর যেন কোনো ক্ষতি না হয়। আম্মাজানের বিয়াতে ব্যাঘাত ঘটলে আমার একদিন কি বসের একদিন। আজলাইনের রক্ত মাথায় উঠলো, দাঁতে দাঁত পিষে জিজ্ঞেস করলো, কোন বস মানা করছে তোরে? বল বল, কোন বস মানা করছে? কিছুক্ষণ থেমে থেকে ওপাশের ব্যক্তি নিভু স্বরে জানালো, ইমদাদ সদাগর আপনার দুলাভাই। আজলাইন অসুস্থের মতো ঠোঁট বাঁকিয়ে হাসলো। এখনো কাঁপছে তার ডান চোখ, হাতটা নিষ্পিস করছে। ওর মন বলছে কাউকে একটা মরতে হবে আজ, কিন্তু কে মরবে? কোনো রকম কিছু না বলেই কলটা কেটে দিল আজলাইন। পকেট থেকে রিভলভার বের করে তাক করলো আরাফের দিকে। ঘর ভর্তি মানুষের মধ্যে বিড়বিড় করে বলল, যেহেতু মেয়ের জামাইয়ের জন্য এতই দরদ তোমার, সেহেতু চোখের সামনে তাদের মৃত্যু দেখাটাও তোমারও প্রাপ্য দুলাভাই। অবশেষে সকল মিষ্টি প্রতীক্ষার অবসান। আকদ শেষ হতেই আরাফ উঠে দাঁড়ালো, পা মেপে মেপে এগিয়ে গেল লাজবন্তীর দিকে। রজনীগন্ধার পর্দা ঠেলে অবলোকন করলো এক স্বর্গীয় সৌন্দর্য, তার বউ পাখি। লজ্জার লালিমা গালে মেখে জড়সড় বদনে বসে আছে সে। আরাফ কাছে এসে দাঁড়াতেই ঘন কালো পাপড়ি তুলে তার দিকে তাকালো তিতির। খানিক ভয়, খানিক জড়তা, খানিক লজ্জা দূরে ঠেলে ঠোঁট জোড়া প্রসারিত হলো অষ্টাদশীর। আরাফের কৃষ্ণ গহ্বরে বিমুগ্ধতার বান। অমন ভাবেই এগিয়ে এলো সে। মন্ত্রমুগ্ধের মতো তিতিরের ঘোমটা তুলে রুক্ষ ঠোঁট ছোঁয়ালো লাজবন্দির মেদুর কপালখানায়। আশপাশের সমস্ত হইচই ফিকে হয়ে এলো তাদের কানে। কপাল থেকে ঠোঁট তুলে সামনাসামনি হলো দুজন দুজনের। আরাফের ওই এক দৃষ্টিতে তাকিয়ে থাকার পানে চেয়ে তিতির শুধালো, এভাবে তাকিয়ে আছেন কেন? সবাই দেখছে তো। সবাই কি দেখছে? আরাফ চৌধুরী কিভাবে তার বউ পাখিকে আলটিমেটলি তার নিজের করে পেল, নাকি নিজের করে পাওয়ার পরও তার বউ কেমন লজ্জায় লাল নীল হয়ে যাচ্ছে সেটা? অস্ফুটে আওড়ালো তার বিপরীতে দাঁড়ানো পুরুষ। হাত বাড়িয়ে করতালুর মুঠোয় নিল তিতিরের কবুতরি হাত জোড়া। সেদিকে দৃষ্টি রেখে ভেজা গলায় বলল, সেই কলেজ ড্রেস পরা ঝগড়ুটে মেয়েটা যে দরদাম করে স্টোরি কিনছিল, সেই মেয়েটা আজ সত্যি সত্যি আমার বউ। উইথ এভরিওয়ান এভরিওয়ান। এটা স্বপ্ন হতে পারবে না। তবুও বিশ্বাস করতে এতটাই কষ্ট হচ্ছে কেন বউ পাখি? কারণ আমি যে স্বপ্নেও আপনার, বাস্তবেও আপনার মিস্টার আরাফ সাহেব। আরাফ তিতিরের কপালে কপাল ঠেকিয়ে হেসে বলল, যে হাসির প্রতিটা শব্দে মিশে রইল ভালোবাসার গুঞ্জন। দুটো ভালোবাসার মানুষের এক হওয়ার সাক্ষী হয়ে যেন থেমে গেল সময়।
আর ইউ হ্যাপি নাও? তিতিরের করা প্রশ্নে তার চোখে চোখ রাখলো আরাফ। নিঃশব্দে হেসে ওপর নিচ মাথা নেড়ে বলে উঠল, আই এম মোর দ্যান হ্যাপি। কতটা ভালোবাসেন আমায়? যতটা ভালোবাসলে শেষ নিঃশ্বাস অবধি তোমাকে চাওয়া যায়। আচ্ছা, এই ব্যাপার। তিতিরের কণ্ঠের দুষ্টুমি ধরতে পেরে মুচকি হাসলো আরাফ। হাসলো তার জোড়া কালো ভ্রুর নিচে থাকা চোখ জোড়াও। প্রতি উত্তরে শুধু বলল, তুমি কতটা ভালোবাসো আমাকে? তিতির হাসছিল তখনও, কিন্তু নিজের ভালোবাসার এজহার করতে পারার আগেই কিছু একটা চোখে পড়ল তার। মোলায়েম কণ্ঠের স্ফূর্তি উধাও হলো সহসা। রক্তশূন্য বদনে ধরা গলায় বলল, বলবো বলবো, তার আগে আমাকে জড়িয়ে ধরুন। এই আবদার নাকচ করার সাধ্য আরাফের নেই। তিতির দুহাত বাড়িয়ে দিতেই এক লহমায় তাকে চাপড়ে ধরলো আরাফ। পরপরই ওই জড়িয়ে ধরা অবস্থায় তিতির জায়গা বদল করে দাঁড়ালো আরাফের জায়গায়। আরাফ বুঝলো না এই জায়গা বদলের কারণ। অজান্তেই ওদের চোখ ভিজলো, মন ভরলো আজলা ভরা ভালোবাসায়। আদরে আবেশিত হয়ে এলো চোখের পাতা। মানুষটা শুধু ধরতে পারলো না অষ্টাদশের বিষণ্ণ মনটা। তিতির বুকের কান্নাটুকু বুকেই চেপে রাখলো সকলের নিরালয়ে। বলে উঠল, আপনাকে আমি ঠিক ততটা ভালোবাসি যতটা ভালোবাসলে রিভলভারের গুলির সামনে দাঁড়ানোটাও স্বর্গসম মনে হয় আরাফ। আমি আপনাকে সত্যিই ভীষণ ভালোবাসি। সেদিন যদি আমাকে তুলে না নিয়ে যেতেন তাহলে বোধহয় আমি বুঝতেই পারতাম না ভালোবাসার আসল মানে কি। যদি আপনি আমার হয়ে আমার বাবার সামনে না দাঁড়াতেন তাহলে হয়তো জানতেই পারতাম না এই পৃথিবীতে কোনো একজনের বুকে আমার জন্য কতটা ভালোবাসা জমা হয়ে আছে। আমাকে ভালোবাসার জন্য ধন্যবাদ আরাফ। বারবার নিজেকে শেষ করে দেওয়ার চিন্তা থেকে ফিরিয়ে আনার জন্য আপনাকে ধন্যবাদ। আমি আপনাকে হয়তো একালে পাবো না, কিন্তু পরকালে আমি আপনার অপেক্ষায় থাকব। আরেকটা কথা, আমার মতো করে এতটা ভালো কাউকে বাসবেন না প্লিজ। আমি কিন্তু খুব হিংসুটে, তাই হয়তো সহ্য করতে পারবো না ওই দৃশ্য। ঠিক সেই মুহূর্তেই তীক্ষ্ণ অথচ জোরালো এক আওয়াজ কানে যেতেই আটকে উঠল একজন বাদে হলরুমের সবাই। সেই একজন আজলাইন, যার রিভলভার হতে এখনো উঠছে সদ্য গুলি ছোড়ার ধোঁয়া। নিমেষেই থেমে গেল সমস্ত আনন্দ। নিস্তব্ধতা ভেঙে আরাফের কানে এলো কিছু মানুষের ক্রন্দন ধ্বনি আর তিতিরের মৃদু ঊর্ধ্বশ্বাস। তিতিরের পিঠে রাখা আরাফের হাত দুটো চিটচিটে লাগলো হঠাৎ। ওই হাত জোড়া নিজের চোখের সামনে আনার আগেই চোখ বুঝলো তিতির। ঢলে পড়লো আরাফের বাহু ডোরে। বিয়ের কোণের মেরুন লেহেঙ্গা বেয়ে নামলো রক্তের স্রোত। আরাফ দিশেহারার মতো তিতিরকে বুকের সাথে মিশিয়ে তিতিরের সাথেই ধপ করে বসে পড়লো মেঝেতে, যেন তার শরীরের সমস্ত শক্তি শুষে নেওয়া হয়েছে। তিতিরকে ধরে রাখার মতো শক্তি তার নেই, তবুও উদ্ভ্রান্তের মতো রক্তে ভেজা হাত নিয়ে সমানে চাপড়ে গেল তিতিরের গাল। আই পাখি ওঠো, তিতির কিচ্ছু হবে না তোমার। আমি আছি তো, তোমার আরাফ আছে, কিচ্ছু হবে না তোমার। তিতিরের পেলব হাতের তালু নিজের গালের সাথে চেপে ধরে মন্ত্রের মতো শুধু জপে গেল, কিচ্ছু হবে না তোমার, তুমি কোথাও যাবে না। একটু একটু নিঃশ্বাস নাও, একটু চোখ খোলো। আই প্রমিস আমি সব ছেড়ে দিয়ে শুধু তোমাকে নিয়ে বাঁচবো। কোনো কিছুর আজ ওর রাখতে দিব না, শুধু একবার চোখ খোলো। সেই সময়েই তিতিরের হাতটা খসে পড়লো আরাফের হাত থেকে। সেকেন্ড খানেক বিহ্বলের মতো সেই হাতের দিকে তাকিয়ে নিস্পন্দিত শরীরটা আবারও বুকের সাথে মেশালো আরাফ। তার চোখ জ্বলছে, অথচ কাঁদতে পারছে না। পুরুষ মানুষের চেয়ে কাঁদতে নেই, তাদের শক্ত থাকতে হয়। অথচ তিতিরকে দু বাহুতে উঠিয়ে বরযাত্রীর গাড়ির দিকে যখন এগিয়ে গেল তখন অশ্রুসিক্ত তার দু চোখ। যে গাড়িতে করে তিতির হাসতে হাসতে চৌধুরী বাড়িতে ফিরতো সেই গাড়িতেই ফিরছে তিতির, শুধু তার গন্তব্য আজ আলাদা।